নমস্কার, আমি মানস বিশ্বাস। এমবি ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। চলো, আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে আলো। এই আলো চ্যাপ্টারটাই প্রথমেই আলো সম্পর্কে কি আমাদের মাথায় আসে? আলো বলতে প্রথমেই আমাদের মাথায় আসে সূর্যের আলো। এই সূর্যের আলো ধরো একটা নদীর ওপরে পড়ছে, তাহলে নদীর ওপরে পড়ার পরে সেটা একটা রিফ্লেক্ট করে, সেটাকে বলা হয় প্রতিফলন। আর কিছুটা আলো ওই নদীর মধ্যে ঢুকে যায়, এটাকে বলা হয় প্রতিসরণ। চলো, এই প্রতিফলন আর প্রতিসরণ যে টার্মটা ইউজ করলাম সেই টার্মটা আমরা ক্লিয়ার করে নিই। ধরো এই একটা সূর্যের আলো, এখানে সাপোজ এই এ বিন্দুতে এখানে একটা সূর্য আছে, এখান থেকে একটা আলো পড়ছে কার ওপরে? একটা এই নিচের দিকে যে একটা এই যে দেখতে পাচ্ছ লাল কালার দিয়ে মার্ক করছি, এটা একটা দর্পণের ওপর। দর্পণ মানে হচ্ছে কোনো একটা আয়নার ওপর। এই আয়নার ওপরে যদি একটা আলো এসে পড়ে, তাহলে দেখো তো ছবি অনুযায়ী কি হচ্ছে, একটা আলো এসে এই যে তীর চিহ্ন দিয়ে দেখানো যাচ্ছে, এটা আলো এসে পড়লো, এটা হচ্ছে আয়না, আয়নার ওপরে পড়ার পরে ফিরে গেল। অর্থাৎ যে আলোটা এসে পড়লো, এই যে প্রথমে যে আলোটা সূর্য থেকে এসে পড়লো, এই আলোটাকে বলা হয় আপাতিত রশ্মি। কি বলা হয়? আপাতিত রশ্মি। আর এই রশ্মিটার পরে এই রশ্মিটা কি হচ্ছে, এই যে নির্দিষ্ট এই যে মার্ক করলাম লাল কালি, এই জায়গায় পড়ার পরে আবার ফিরে যাচ্ছে। এই যে রশ্মিটা ফিরে যাচ্ছে এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। আর এই যে বিন্দুটাই এসে পড়লো এই লাল কারে, এই বিন্দুটাকে বলা হয় আপাতন বিন্দু। যে বিন্দুতে এসে পড়লো তাকে বলা হয় আপাতন বিন্দু। আর এই যে লম্বা মতো এই আপাতন বিন্দুতে লম্বা মতো নীল কালারের একটা দাগ টেনেছি, এইটাকে বলা হয় অভিলম্ব। কি বলা হবে? অভিলম্ব। তাহলে ভালো করে দেখো তো, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এবং এই যে আপাতন বিন্দুতে যে লম্বটা টেনেছি, অর্থাৎ যে রশ্মিটা এলো তাকে বলা হয় আপাতিত রশ্মি, বিন্দুটাতে পড়ার পরে ফিরে গেল সেটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি, এবং আপাতন বিন্দুতে যে লম্ব টেনেছি তাকে বলা হয় অবিলম্ব। এবার দেখো, যদি বলে আপাতন কোণ কাকে বলা হয়, ভালো করে দেখো। আপাতন কোণ বলা হয় এই যে এই সবুজ মার্ক করলাম, এটাকে আই দিয়ে ডিনোট করা হয়, এটাকে বলা হয় আপাতন কোণ। আচ্ছা বলো তো, আপাতন কোণ এই যে প্রথমটা যদি বলা হয় আপাতন কোণ, কিন্তু আপাতন কোণ কার কার মধ্যে থাকে? আপাতন কোণ যদি ভালো করে দেখো, আপাতন কোণ কার কার মধ্যে থাকে? এইটা আর এইটার মধ্যে। তার মানে কি, আপাতিত রশ্মি আর অবিলম্বের মাঝখানে কে থাকে? যেটা থাকে আপাতিত রশ্মি আর অবিলম্বর মাঝখানে যে কোণটা থাকে তাকে বলা হয় আপাতন কোণ। আর এই আপাতিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মি মানে এইটা, প্রতিফলিত রশ্মি এইটা, এবং অবিলম্ব বলতে এইটা। এই আপাতিত প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বর মাঝে যে কোণটা থাকছে তাকে বলা হয় প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ। ক্লিয়ার হলো? আপাতন কোণ কোনটা বোঝা গেল। অর্থাৎ আপাতন কোণ হচ্ছে, এটাকে কি দিয়ে ডিনোট করা হয়? আই দিয়ে ডিনোট করা হয়। এটাকে কি দিয়ে ডিনোট করা হয়? আর দিয়ে। অর্থাৎ আপাতন কোণকে আই দিয়ে বলবো, আর প্রতিফলন কোণ অর্থাৎ পড়ার পরে যেটা ফিরে যাচ্ছে সেটাকে বলা হয় প্রতিফলন কোণ। ক্লিয়ার হলো? তাহলে যদি বলা হয় প্রতিফলন কাকে বলে, প্রতিফলন মানে সোজা কথাই কোনো একটা রশ্মি যখন কোনো একটা দর্পণের ওপর, রশ্মি বা আলো একটা কোনো দর্পণের ওপর পড়ার পরে যখন সেটা ফিরে যায়, মানে আবার দ্বিতীয় মাধ্যমে, মানে যেখান থেকে এসেছিল, দেখো প্রথম, এটা হচ্ছে প্রথম, এবার মাধ্যমটা একটু বলি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম মাধ্যম, মানে ওপরের দিকটা প্রথম মাধ্যম, আর নিচেরটাকে বলা হয় দ্বিতীয় মাধ্যম। নিচেরটা দর্পণের নিচে যেটা আছে সেটাকে বলা হয় দ্বিতীয় মাধ্যম। তাহলে বলো, প্রথম মাধ্যম কোনটা? ওপরেরটা। নিচে হচ্ছে দ্বিতীয় মাধ্যম। আলোটা কি দ্বিতীয় মাধ্যমে গেল? যায়নি, একদম প্রথম মাধ্যমে পড়েছে, আবার প্রথম মাধ্যমেই ফিরে এসছে। প্রথম মাধ্যমে পড়বার প্রথমে, দ্বিতীয় মাধ্যমে ঢুকতেই পারেনি তো। অর্থাৎ যখন আয়নার ওপরে পড়ে তখন রশ্মিটা কি হয়? প্রথম মাধ্যমে পড়ে, আবার রিটার্ন প্রথম মাধ্যমেই ফিরে আসে, এইটাকে বলা হয় প্রতিফলন। আর যদি রশ্মিটা প্রথম মাধ্যম থেকে আবার দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে তখন তাকে বলা হয় প্রতিসরণ। ক্লিয়ার হলো? তাহলে আপাতন আর প্রতিফলন। আচ্ছা, আমি ছোপরে আরেকবার দুটো ক্লিয়ার করে দিই। দেখো, এই একটা রশ্মি, তার উপরে এসে আলো পড়লো, পড়ার পরে যদি আবার ফিরে গেল, অর্থাৎ রশ্মিটা এসে পড়লো আবার পড়ে ফিরে গেল, এটাকে বলা হয় প্রতিফলন। আর যদি কোনো একটা রশ্মি, সাপোজ একটা রশ্মি এরম লেন্সের উপরে পড়ার পরে ভেতরে ঢুকে যায়, দ্বিতীয় মাধ্যমে ঢুকে যায়, তাকে বলা হয় প্রতিসরণ।
ক্লিয়ার হলো? তাহলে প্রতিফলন কোনটা আর প্রতিসরণ? রশ্মি যদি ভেতরে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে তাকে বলা হয় প্রতিসরণ, প্রথম মাধ্যমে ফিরে আসলে তাকে বলা হয় প্রতিফলন। চলো তাহলে প্রতিফলনের সংজ্ঞা কাকে বলা হয়? প্রতিফলনের সংজ্ঞা হচ্ছে, দেখো আপাতিত রশ্মি যখন, দেখো এখানে মার্ক করে দিই, আলোক রশ্মি যখন একটি মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় অন্য মাধ্যমে আপাতিত আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, মানে কি এই একটা তলের ওপর পড়ার পরে কোনো একটা দর্পণের ওপর পড়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, তখন তাকে বলা হয় আলোর প্রতিফলন। ক্লিয়ার হলো? প্রতিফলনের মধ্যে এবার কি বলছে, প্রতিফলনের দুটো সূত্র আছে। প্রতিফলনের দুটি সূত্র হচ্ছে আপাতিত রশ্মি মানে যেটা এসে পড়লো সেইটা, প্রতিফলিত রশ্মি মানে যেটা ফিরে গেল সেই রশ্মিটা, আর আপাতন বিন্দু মানে বুঝতে পেরেছো তো? আপাতিত রশ্মিটা যে বিন্দুতে এসে পড়লো, এই যে এই জায়গাটায় মার্ক করেছিলাম, এই যে বিন্দুতে এসে পড়লো তার উপরে একটা লম্ব টেনেছিলাম, অর্থাৎ সেই অঙ্কিত অভিলম্ব বলতে যে লম্বটা টেনেছো সেটা কি থাকবে? একই সমতলে থাকবে। ক্লিয়ার হলো? আর একটা হচ্ছে আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। এটা 2 নম্বর সূত্র, আপাতন কোণ প্রতিফলন কোণ সমান হবে, মানে কি আই সমান আর, মানে ভালো করে তোমাকে ক্লিয়ার করে দিই, দেখো যদি এই আই এটা যদি বলা হয় 50 ডিগ্রি হবে, তাহলে মনে রাখবা প্রতিফলন কোণও কিন্তু 50 ডিগ্রি হবে। আপাতন কোণ যদি 50 ডিগ্রি হয়, প্রতিফলন কোণও কিন্তু 50 ডিগ্রি হবে। ক্লিয়ার হলো? আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। এটা ক্লাস 10 নয়, অ্যাকচুয়ালি এটা ক্লাস 7-এর প্রশ্ন, পরীক্ষায় খুব আসে যে আপাতন কোণ 50 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত ডিগ্রি হবে, মানে আপাতন কোণ আর প্রতিফলন কোণ কিন্তু সমান হয়। ক্লিয়ার হলো? আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। এবার চলে আসি প্রতিসরণ মানে কি? রশ্মিটা যখন ভেতরে প্রবেশ করে। দেখো ভালো করে, এই ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ একটা রশ্মি এখান দিয়ে প্রবেশ করছে, পড়ার পরে রশ্মিটা এর মধ্যে ঢুকে যাচ্ছে, কিন্তু দেখো ভালো করে দেখো, এই মাঝ বরাবর যেটা টেনেছো এটা কি হচ্ছে? এটাকে কি বলা হয়? মাঝ বরাবর যে টানা হয় তাকে বলা হয় অভিলম্ব। দেখো এই রশ্মিটা যখন লেন্সের মধ্যে দিয়ে ঢোকার পরে দেখো সোজা বেরিয়ে যেতে পারতো এরকম, কিন্তু সোজা এরকম বেরোয় না, কেমন চলে আসে? একটু বেঁকে যায়, রশ্মিটা একটু বেঁকে যায়। কার দিকে? এই যে মাঝখান বরাবর যে অভিলম্বটা দেখতে পাচ্ছ, এই অভিলম্বটার দিকে কিন্তু বেঁকে যায়। এই মাঝখানে ডিপ করলাম যে নীল কালিটা, এটা হচ্ছে অভিলম্ব। রশ্মিটা কিন্তু সোজা বেরোয়নি, রশ্মিটা সোজা বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু সোজা না বেরিয়ে, এই রশ্মিটা এইভাবে সোজা না বেরিয়ে, এরকম সোজা বেরিয়ে চলে যাওয়ার কথা, কিন্তু সোজা না বেরিয়ে রশ্মিটা কিন্তু ডান দিকে অভিলম্বের দিকে একটু বেঁকে গেল, এটাকে বলা হয় আলোর প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণ কি? আলোর প্রতিসরণ হলো যখন প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে রশ্মিটা প্রবেশ করে, তখন রশ্মিটা সোজা না যাওয়ার পরিবর্তে যখন রশ্মিটা অভিলম্বর দিকে সামান্য একটু বেঁকে যায়, তখন তাকে কি বলা হবে? তাকে বলা হবে প্রতিসরণ। দেখো প্রতিসরণের সংজ্ঞা এখানে লেখা রয়েছে, একটু দেখে নিও। এবার বলি শোনো, এখানে আপাতন কোণ কোনটা? এই ওপরেরটা, তাই না? আর প্রতিসরণ কোণ কোনটা? এই নিচেরটা। আচ্ছা বলো তো, তুমি দেখে কি মনে হচ্ছে, প্রতিসরণের ক্ষেত্রে কি আপাতন কোণ আর প্রতিসরণ কি সমান হচ্ছে? কখনোই না, কারণ প্রতিসরণের ক্ষেত্রে কিন্তু আপাতন কোণ প্রতিসরণ কোণ মানে প্রতিফলন কোণ কিন্তু সমান হয় না। কারণ তুমি একটা জিনিস বলো, প্রতিফলন না, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় প্রতিসরণ কোণ, কারণ আগেরটাই প্রতিফলন হয়েছিল তাই ওটাকে বলা হচ্ছিল প্রতিফলন কোণ। এটাই যেহেতু রশ্মিটার প্রতিসরণ হয়েছে তাই এটাকে বলা হবে প্রতিসরণ কোণ। এবার তুমি বোঝো যে এই রশ্মিটা তো সোজা বেরিয়ে যায়নি, রশ্মিটা যদি সোজা বেরিয়ে যেত তাহলে কি হতো? রশ্মিটা সোজা বেরোলে তাকে বলা হতো আপাতন কোণ আর প্রতিসরণ কোণ সমান। কিন্তু তুমি এটা বুঝে বলো, আপাতন কোণ আর প্রতিসরণ কোণ কখনোই সমান আসছে না, কারণ এটা যদি এরম সোজা বেরিয়ে যেত তাহলে আপাতন কোণ প্রতিসরণ কোণ সমান হতো, কিন্তু তা হচ্ছে না, সামান্য একটু অবিলম্বর দিকে বেঁকে যাচ্ছে, সেই জন্য আপাতন কোণ আর প্রতিসরণ কোণ কিন্তু সমান নয়। তাহলে পরীক্ষায় যদি দেয় আই প্রতিসরণের ক্ষেত্রে আই আর আর, মানে আই মানে হচ্ছে আপাতন কোণ, যে রশ্মিটা এসে পড়লো সেই আপাতন কোণ আর প্রতিসরণ কোণ কি সমান হয়? প্রতিসরণের ক্ষেত্রে কিন্তু সমান হয় না, নট ইকুয়াল টু হয়, সমান হয় না, একমাত্র প্রতিফলনের ক্ষেত্রে সমান হয়। ক্লিয়ার হলো? এবার প্রতিসরণের ক্ষেত্রেও কতগুলো সূত্র আছে দেখে নাও। প্রথম সূত্র হচ্ছে একই জিনিস, আপাতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি বুঝতে পেরেছো? যেটা প্রতিষ্ঠিত রশ্মি বলতে কোনটা? যেটা আপাতিত, আগেরটাই কি বলছিলাম, আপাতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি, কিন্তু এটাই রশ্মিটা কেমন হচ্ছে? প্রতিসরণ হচ্ছে, তাই প্রতিসরণ হয় বলে এই রশ্মিটার নাম কিন্তু বলা হয় প্রতিসৃত রশ্মি।
তাহলে আপাতিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মি, আগেরটাই কিন্তু গুলিয়ে ফেললে হবে না, আগেরটাই আপাতন কোণ এবং প্রতিফলন কোণ, এটাই আপাতিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মি, এটাই প্রতিসরণের ক্ষেত্রে, এটা কিন্তু প্রতিসরণের সূত্র, আর আগেরটা ছিল প্রতিফলনের সূত্র। এটার ক্ষেত্রে কি আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপাতন বিন্দুতে যে প্রতিসরক তলের ওপরে অঙ্কিত অবিলম্ব থাকবে সেগুলো একই সমতলে থাকবে, মানে একই রকমের সংজ্ঞা। ভালো করে দেখো, আগেরটা আরেকবার দেখিয়ে দিই, এটাই কিন্তু আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, কারণ এটা প্রতিফলনের সূত্র, তাই প্রতিফলিত রশ্মি, আর ওই একই সমতলে থাকবে, এটাও একই সমতলে থাকবে, কিন্তু এটা কিন্তু প্রতিসৃত রশ্মি। প্রতিসৃত রশ্মি কেন বলা হচ্ছে, কারণ এটা প্রতিসরণের সূত্র, তাই অঙ্কিত বিলম্ব একই সমতলে থাকবে। আর একটা কি, আর একটা বলছে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হবে, আপাতন কোণের সাইন প্রতিসরণ কোণের অনুপাত ধ্রুবক হবে, এটা বলছে। এবার আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন বলতে কি, আপাতন কোণের সাইন হচ্ছে সাইন আই বাই সাইন আর সমান ধ্রুবক, এই ধ্রুবককে মিউ দিয়েও ডিনোট করা হয়, মিউ এইভাবে লেখা হয়। তাহলে আপাতন কোণের সাইন, এবার ভাবতে পারো যে সাইন জিনিসটা কি, সাইন হচ্ছে মাধ্যমিকের একদম শেষের দিকে একটা চ্যাপ্টার আছে যেখানে সাইন থিটা কস থিটা আছে, তোমরা যখন বোঝানো হবে তখন তোমরা বুঝতে পারবে। যে এখন আপাতত মনে রাখার জন্য মনে করে রেখো, যেটা হচ্ছে সাইন আই বাই সাইন আর সমান ধ্রুবক, অর্থাৎ আপাতন কোণ কোনটাকে বলা হয়, আইটাকে বলা হয় আপাতন কোণ, আর আরটাকে কি বলা হয়, প্রতিসরণ কোণ, অর্থাৎ আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের অনুপাতটা কি হবে, ধ্রুবক হবে। আর মিউকে কি বলা হবে, এই যে মিউ হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক বলা হবে। ঠিক আছে, কি বললাম, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক, একদম কনসেপ্ট ক্লিয়ার। তাহলে প্রতিসরণের সূত্র কিন্তু মাধ্যমিকে অনেকবার এসছে, গুলিয়ে ফেলো না, এইটুকু লিখলেই হবে যথেষ্ট। লিখবে প্রথমটা হচ্ছে আপাতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিসারক তলের ওপরে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে, 1 নম্বর সূত্র। আর 2 নম্বর আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হবে, দিয়ে এইটুকু লিখে দেবে। আর একটা জিনিস অবশ্যই লিখে দিও, এটা খুব একটা জিনিস না, আপাতন কোণকে আই দিয়ে বলা হয়, আর প্রতিসরণ কোণ বলতে এটাকে আই আর দিয়ে ডিনোট করা হয়, কারণ এটা প্রতিসরণ হচ্ছে, প্রতিসরণ কোণ বলা হবে, আগেরটাই প্রতিফলন হচ্ছিল তাই ওটাকে প্রতিফলন কোণ বলা হবে। তাহলে আপাতন কোণ আর প্রতিসরণ কোণ আর হলে সাইন আই বাই সাইন আর সমান ধ্রুবক হবে। ক্লিয়ার হলো? এবার পরম প্রতিসারাঙ্ক কাকে বলে, ওই একই জিনিস, এই মিউটাকেই বলা হবে পরম প্রতিসারাঙ্ক। কিভাবে বলবো, সাইন আই বলতে আপাতন কোণের সাইন এবং দ্বিতীয় মাধ্যমের প্রতিসারণ কোণের সাইনের অনুপাত প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক বলা হবে। ক্লিয়ার হলো? মিউকে বলা হবে সাইন আই বাই সাইন আর। কনসেপ্ট ক্লিয়ার? একই রকম মিউকে বলা হয় আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের, প্রথম মাধ্যমের আপাতন কোণের সাইন দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ কোণের সাইনের অনুপাত প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক বলা হয়। মিউ চিহ্ন দ্বারা প্রতিসারাঙ্ককে প্রকাশ করা হয়। এটাকে ক্লিয়ার হলো? এইবার চলে আসে আমাদের সেকেন্ড টপিক, সেটা হচ্ছে দর্পণ। কনসেপ্ট ক্লিয়ার করো। দর্পণ কাকে বলা হয়? দর্পণ সাধারণত কোনো একটা গোলক, ধরো গোল একটা কাঁচ, এই গোল কাচের একটা অংশ থেকে যদি তুমি মাঝ বরাবর কেটে নাও, তাহলে যে হাফ অংশটা পাওয়া যায়, এই যে হাফ অংশটা পাওয়া যাচ্ছে, এই হাফ অংশটাকে বলা হয় দর্পণ। ক্লিয়ার হলো? দর্পণ কাকে বলা হয়? দর্পণ হচ্ছে একটা নির্দিষ্ট একটা সাইড কোনো একটা দর্পণের। এইটা কিন্তু গুলিয়ে ফেলো না, 2 রকমের দর্পণ আছে। এক নম্বর হচ্ছে অবতল দর্পণ, আর একটা হচ্ছে উত্তল দর্পণ। পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি, দেখো। অবতল দর্পণ কোনটা, দেখো এই নিচে ছবি দেওয়া আছে অবতল দর্পণ। অবতল দর্পণে কি হয়, রশ্মিটা ভেতরের দিকে প্রবেশ করে। ভালো করে দেখো, অবতল দর্পণে এটার ক্ষেত্রে কি হচ্ছে, রশ্মিটা কোন দিকে যাচ্ছে, ভেতরের দিকে প্রবেশ করছে। আর উত্তল দর্পণে রশ্মিটা হচ্ছে বাইরের দিকে যায়। তাহলে রশ্মিটা কোন দিকে যায়, উত্তল দর্পণে বাইরের দিকে পড়ে, আর ভেতরের দিকে রশ্মিটা যখন পড়ে তাকে বলা হয় অমসৃণ তল। এই বাইরেরটা অমসৃণ তল, এর ক্ষেত্রে ভেতরেরটা অমসৃণ তল হয়। এই যে এটার ক্ষেত্রে কি হচ্ছে, বাইরেরটা অমসৃণ, এই যে কাটা কাটা অংশটা হচ্ছে বাইরের দিকটা অমসৃণ তল, আর উত্তল দর্পণের ক্ষেত্রে ভেতরের দিকটা অমসৃণ তল। এটাও পার্থক্য একটা বলা যেতেই পারে, যে উত্তল দর্পণের ভেতরের দিকটা অমসৃণ তল আর অবতল দর্পণের বাইরের দিকটা অমসৃণ তল, এটা বলা যেতে পারে। চলো তাহলে আমরা কি দেখলাম, তাহলে এটা কনসেপ্ট ক্লিয়ার হলো, কি বললাম, অবতল দর্পণ আর উত্তল দর্পণ। এবার দেখো মন দিয়ে দেখবে, অমসৃণ তল ক্লিয়ার হলো। এবার
উত্তল দর্পণে কোন কোন জায়গায় তাহলে কি দেখলাম আমরা ছবিতে একবার আরেকবার করে দিই। 1 নম্বর পয়েন্ট বলে হচ্ছে এক্ষেত্রে ভিতরের দিকে আলোক রশ্মি প্রতিফলন ঘটে, এক্ষেত্রে রশ্মির কি হচ্ছে 1 নম্বর পয়েন্ট, বাইরের দিকে রশ্মিটির আলোর প্রতিফলন হচ্ছে। ছবিটা কনসেপ্ট ক্লিয়ার, ছবি দেখে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। 2 নম্বর দেখো, অবতল দর্পণের কাছে কোনো বস্তু রাখলে বিবর্ধিত প্রতিবিম্ব দেখা যায়। এবার বলতে পারো বিবর্ধিত কথাটার মানে কি? বিবর্ধিত মানে কথার অর্থ হচ্ছে বড় দেখায়। বড় দেখায় বলতে কি, দেখো তুমি বলো আতস কাচ দিয়ে যদি তোমাকে কোনো একটা জিনিস, কোনো একটা বই দেখো, তাহলে সেই জিনিসটা কি দেখাবে? বড় দেখাবে। অর্থাৎ আতস কাচ কিন্তু একটা অবতল দর্পণ, প্রথমে একটা পেয়ে গেলে। অর্থাৎ যে জিনিস দিয়ে বস্তুকে বড় দেখা যায়, যে লেন্স দিয়ে বস্তুকে বড় দেখা যায়, তাকে বলা হয় অবতল দর্পণ। আর যে বস্তু দিয়ে বস্তুটাকে, যে প্রতিবিম্বটা যখন ক্ষুদ্র হয়, বস্তুর প্রতিবিম্ব মানে কি, বস্তুর যে মানে মানে অবিকল যে জিনিসটা তৈরি হবে, সেই জিনিসটা যদি ক্ষুদ্র হয় মানে ছোট হয়, তাকে বলা হবে উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি দেখা যায়? উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুটার আকার ছোট হয়। অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়? বস্তুটা বড় হয়। তাহলে বলো তো আতস কাছে বড় দেখো না ছোট দেখো? বড় দেখো। তাহলে অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হবে? আতস কাছে। আচ্ছা বলো তো, যদি তোমার দাঁতের ধরো দাঁত ধরো বড় করে দেখতে হবে, কারণ তোমার কোনো একটা দাঁতের চিকিৎসা করতে গেছো, তাহলে দাঁতের চিকিৎসা করাতে গেছো, সেখানে তোমার দাঁত নিশ্চয়ই ছোট ছোট করে দেখলে তো বোঝা যাবে না তোমার দাঁতের কি প্রবলেম হয়েছে। তাহলে দাঁতের চিকিৎসায় তোমার দাঁতটা কি করে দেখতে হবে? বড় করে দেখতে হবে। তাহলে দাঁতের চিকিৎসায় যেটা ব্যবহার করা হবে সেটা অবশ্যই কি ব্যবহার করব? অবতল দর্পণ। ক্লিয়ার হলো একদম? তাহলে অবতল দর্পণ দাঁতের চিকিৎসায়, তাহলে বলো দাঁতের চিকিৎসায় 1 নম্বর হচ্ছে দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হবে, তাই তো? আর কি ব্যবহার করা হবে? দাড়ি কামানোর সময় কি হবে? তোমার ওই যে দাড়িটা ঠিক মতো শেপ হলো কিনা, কোনো দিকে উঁচু নিচু থাকলো কিনা, তার জন্য কি বড় বড় করে দেখতে হবে। তাহলে বড় বড় করে দেখতে গেলে যেটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে অবতল দর্পণ। বড় করে দেখা, অর্থাৎ বিবর্ধিত মানে কি বড় করে দেখতে যেটা ব্যবহার করা হবে সেটা কিন্তু অবতল দর্পণ। আচ্ছা, টর্চ, তুমি কি চাও যে টর্চ বা সার্চ লাইট বা গাড়ির হেডলাইট এইগুলোকে কি দেখো যে বড় করে দেখার জন্য ব্যবহার করা হয়, বড় করে দেখতে হবে। টর্চ কখনো ছোট করে দেখলে হবে? টর্চের আলো যাতে বড় করে পড়ে, ধরো একটা টর্চ রয়েছে, এই টর্চ, কোনো একটা টর্চ, এই টর্চের মুখ দিয়ে যদি আলো পড়ে, সেই আলোটা কেমন ভাবে পড়বে? আমরা চাই যে বড় করে পড়ুক। তাহলে বড় করে পড়তে গেলে ছোট করে পড়লে আমার ভালো লাগবে কি? ভালো লাগবে না। তাহলে টর্চের ক্ষেত্রে বড় করে আলোটা দেখাতে হবে, আর বড় করে দেখাতে গেলেই তাকে কি বলা হবে? অবতল দর্পণ। কনসেপ্ট ক্লিয়ার? আর উত্তল দর্পণে গিয়ে দেখা যায় বস্তুটা ছোট দেখা যায়। এবার বলতে পারো কোন জায়গায়? দেখো কোনো একটা গাড়ি, ধরো একটা গাড়ি ব্যবহার করছি, এই গাড়ির ক্ষেত্রে এই যে এই দুটো ভিউ ফাইন্ডার, মানে কি, আমরা ধরো পিছনের গাড়ি আসছে কিনা, সেই অনেক গাড়ি দেখো ভালো করে, এই যে এই গাড়ি, আমি যখন ভিউ ফাইন্ডার মানে কোনগুলো বুঝতে পেরেছো কোনটা? এই নীল কালার মার্ক করে দিলাম, এইগুলোতে কি ব্যবহার করা হয়? এইগুলোতে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কেন? তার পিছনে আমরা কি জানি? উত্তল দর্পণে কি দেখা হয়? ছোট ছোট দেখতে পাই। তাহলে উত্তল দর্পণে ছোট দেখতে গেলে আমাদের কি দেখতে হবে? পিছনের অনেকগুলো গাড়ি একসাথে আসছে কিনা সেটা বোঝার জন্য। আমি তো আর ওখানে সবসময় তাকিয়ে থাকবো না, আমি শুধু একবার দেখবো ওই ভিউ পয়েন্টারে যে পেছন দিক থেকে কটা গাড়ি আসছে। এবার যদি বড় করে দেখাই, তাহলে আমি জিনিসটা কি ভালো করে দেখতে পাবো? দেখবো পেছনের দিকে একটা গাড়ি দেখতে পাবো। কিন্তু আমি যদি এইটাই ছোট দেখাই, অনেকটা এরিয়া জুড়ে দেখাই এই ছোট কাছে, অর্থাৎ ছোট ছোট দেখাই, পিছনে অনেক কটা গাড়িকে দেখাই ছোট ছোট, আমি বুঝে নিলাম কি পেছনে অনেকগুলো গাড়ি আছে, তাহলে আমার সাইড দিতে হবে। অর্থাৎ ভিউ ফাইন্ডারে যেটা ব্যবহার করা হয় সেটা কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আর একটা জিনিস দেখো, গাড়ির হেডলাইটে কিন্তু অবতল দর্পণ হলেও কিন্তু এখানে মনে রাখবে, এটা খুব পরীক্ষায় অনেক সময় আসে, যে এই হেডলাইট মানে গাড়ির এই মুখের এই এখানে কিন্তু কি ব্যবহার করা হয় মনে রাখবে, এখানে কিন্তু অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয়। এবার তুমি বলতে পারো যে স্যার আপনি তো আগে বললেন যে গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয় এইটা। হ্যাঁ, অবতল দর্পণও ব্যবহার করা হয়, কিন্তু সাধারণত দেখা যায় যে গাড়ির হেডলাইটে অধিবৃত্তীয় দর্পণ। সাধারণত দেখো
অবতল দর্পণ ব্যবহার করা নিয়ে কোনো অবজেকশন নেই, কারণ অবতল দর্পণ ব্যবহার করা যেতেই পারে। কারণ অবতল দর্পণ দিয়ে কি দেখা হয়, অবতল দর্পণ দিয়ে কিন্তু সামনের আমার যাতে আলোটা ছড়িয়ে পড়ে, অনেকটা এরিয়া জুড়ে পড়ে, বড় করে দেখায় আলোটা, সেটার জন্য অবশ্যই আমরা অবতল দর্পণ ব্যবহার করি। কিন্তু এক্ষেত্রে যদি এই আলোটা আর এক অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয় তাহলে একটা রাউন্ড শেপে পড়ে, সুন্দর শেপে পড়ে, সেই জন্য সাধারণত অধিবৃত্তীয় ব্যবহার করা হয়। তবে গাড়ির হেডলাইটে যদি কেউ অবতল দর্পণ ব্যবহার করে বা করতে পারে কোনো অসুবিধা নেই। অধিবৃত্তীয় দর্পণ করলে একটা সুন্দর করে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে পড়া হয় বলে এই গাড়ির সামনেটাই অধিবৃত্তীয় দর্পণ কিন্তু ব্যবহার করা হয়। এটা মনে রাখবে, গাড়ির হেডলাইটে অধিবৃত্তীয় দর্পণ। আর এইগুলোতে কি দর্পণ, এইগুলোতে ব্যবহার করা হয় মানে ভিউ ফাইন্ডারে ব্যবহার করা হয় উত্তল দর্পণ, উত্তল। আর এই জায়গাটায় কি ব্যবহার করা হয় সেটা হচ্ছে অধিবৃত্তীয়, অধিবৃত্তীয়। ক্লিয়ার হলো কনসেপ্ট? চলো এবার গোলীয় দর্পণে বিভিন্ন রাশি। দেখো গোলীয় দর্পণে এটা একটু ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে নাও। দেখো গোলীয় দর্পণে কোনগুলো, গোলীয় দর্পণ বলতে এই একটা দর্পণে আমি আগেই বলেছি, একটা দর্পণের এই গোল মতো একটা অংশ থাকলে তার মাঝখান থেকে কেটে নিলে যেটা পাওয়া যায় একটা পোর্শন, সেটাকে বলা হয় আমাদের দর্পণ, গোলীয় দর্পণ। ক্লিয়ার হলো? এইবার দেখো মন দিয়ে দেখবে কি বলছে। এইবার এই গোলীয় দর্পণের, এই গোলীয় দর্পণের অর্ধেক অংশ এইটা, এই অর্ধেক অংশের মধ্যে এই মাঝখানে একটা বিন্দু রয়েছে, এই বিন্দু, এই গোলীয় দর্পণের ওপরে মাঝখান বরাবর একটা বিন্দু রয়েছে, এই বিন্দুটাকে বলা হয় বক্রতা কেন্দ্র। এটাকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা কেন্দ্র কোনটা? এই গোলীয় দর্পণের মাঝখানে যে কেন্দ্রটা থাকে, তাই সেই গোলীয় দর্পণের মাঝখানের কেন্দ্রটাকে বলা হয় গোলীয় দর্পণের কেন্দ্র। আর এবার আরেকটা জিনিস, এই গোলীয় দর্পণটা এই গোল মতো অংশের, একটা গোলীয় দর্পণটা যে অর্ধেক গোলীয় দর্পণটা যেটা দেখতে পাচ্ছ, এটা একটা গোল মতো অংশের একটা অর্ধেক অংশ, সেইটার যে এটা বড় গোল মতো অংশের অংশ, তার মাঝখানে যে কেন্দ্রটা থাকে, এই যে মাঝখানে যে কেন্দ্র থাকে গোল মতো যে অংশটার হাফ অংশ হচ্ছে গোলীয় দর্পণ। এই যে গোল মতো অংশের যে মাঝের অংশটা, সেটাকে বলা হয় মেরু। কি বললাম, বোঝাতে পারলাম? মেরু কোনটা আর বক্রতা কেন্দ্র কাকে বলে? তাহলে বক্রতা কেন্দ্র কোনটা? গোলীয় দর্পণের মাঝখানে যে অংশ নীল মতো যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় বক্রতা কেন্দ্র। আর গোল মতো টোটাল এই গোলীয় দর্পণটাকে যদি টোটাল অর্ধেক না করে ফুল করা হয়, তার যে কেন্দ্র বৃত্তের মতো শেপ নিচ্ছে, তার যে কেন্দ্র, যে বৃত্তের যে কেন্দ্র, সেটাকে বলা হয় মেরু। আর এই দুটো, এই বক্রতা কেন্দ্র আর মেরু, এই দুটো যোগ করলে যেটা পাওয়া যায় তাকে বলা হয় প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ কাকে বলা হয়? প্রধান অক্ষ হচ্ছে বক্রতা কেন্দ্র এবং মেরু, এদের মাঝের যে দূরত্ব, সেটাকে বলা হয় প্রধান অক্ষ। এবার প্রধান অক্ষ, এটাকে ক্লিয়ার হলো? আচ্ছা, এবার চলে আসি হচ্ছে এই ছবিটাতে। ক্লিয়ার হলো? এবার তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করি, দেখো নেক্সট। এবার এই তাহলে যদি একটা গোলীয় দর্পণ নিই, ভালো করে দেখো, গোলীয় দর্পণ একটা নিলাম, এই মাঝখান বরাবর যে দাগটা আছে এটাকে কি বলা হবে? এই মাঝখান বরাবর যে দাগটা আছে সেটাকে বলা হয় প্রধান অক্ষ, এটাকে বলা হবে প্রধান অক্ষ, তাই তো? এবার এই প্রধান অক্ষ বরাবর ভালো করে দেখো, প্রধান অক্ষ বরাবর যদি একাধিক আলোক রশ্মি এসে পড়ে, একাধিক কার সমান্তরাল? অবশ্যই কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল। একাধিক আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল এসে পড়ে, তারপরে রশ্মিটা কি হবে? একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হবে। রশ্মিটা একটি নির্দিষ্ট বিন্দু, এই জায়গাতেই কেন্দ্রতেই মিলিত হবে এর কোনো মানে নেই, এটা একটা দূরেও মিলিত হতে পারে, এটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হবে। এই রশ্মিগুলো কার সমান্তরাল এলো? প্রধান অক্ষের সমান্তরাল। একগুচ্ছ সমান্তরাল রশ্মি যখন আসার পরে রশ্মিগুলো প্রতিষ্ঠিত মানে হচ্ছে ছড়ানোর পরে, মানে প্রতিষ্ঠিত মানে ঢোকার পরে যে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হলো, এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয়, এটাকে বলা হয় মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস।
তাহলে মুখ্য ফোকাস কি বুঝতে পেরেছো? মুখ্য ফোকাস হচ্ছে একাধিক আলোক রশ্মি যখন লেন্সের ওপরে পড়ার পরে সেই রশ্মিগুলো একটা প্রধান অক্ষের, অবশ্যই এই কথাটা বলতেই হবে, প্রধান অক্ষের যে নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হলো তাকে বলা হয় মুখ্য ফোকাস। তাহলে কি বলবো, এই দেখো, বা এটা তো একটা হলো, তাহলে কি বলবো, যখন এক গোলীয় দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ রশ্মি এসে পড়ার পরে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, বা প্রধান অক্ষের একটা নির্দিষ্ট প্রধান অক্ষের ওপরেই অবশ্য হবে, দেখতে পেয়েছো ছবিতে যে প্রধান অক্ষের ওপরে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে, তাহলে প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে বলে এটাকে বলা হবে মুখ্য ফোকাস। ক্লিয়ার হলো মুখ্য ফোকাস কাকে বলা হয়? এবার ফোকাস দূরত্ব কাকে বলা হয় ভালো করে দেখো। তাহলে মুখ্য ফোকাস তো ক্লিয়ার হলো। এটার ক্ষেত্রে যদি বলা হয় এই যে এক গাদা রশ্মি এসে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হলো, এটা হচ্ছে তার মুখ্য ফোকাস, আর এটা হচ্ছে মেরু, তাই তো? মুখ্য ফোকাস আর মেরু তো আশা করি আগেই দেখেছো যে গোলকের অংশ, এই যে টোটাল যদি একটা গোলক হয় তার যে অংশ অর্ধেক যে বিন্দু সেটাকে বলা হয় মেরু। তাহলে এইটা হচ্ছে, এটাকে কি বলা হয়? মুখ্য ফোকাস, তাই তো? এটা হচ্ছে মুখ্য ফোকাস, কারণ রশ্মিগুলো এই বিন্দুতে গিয়ে মিলিত হলো, রশ্মিগুলো যে বিন্দুতে গিয়ে মিলিত হয়, রশ্মিগুলো পড়ার পরে যে বিন্দুতে গিয়ে মিলিত হয় তাকে বলা হয় মুখ্য ফোকাস। আর এই মুখ্য ফোকাস আর এই যে মেরু, মেরু বলতে কোনটা, যে গোলকের অংশ তাকে বলা হয় মেরু, এই মুখ্য ফোকাস আর মেরু এদের যে মধ্যবর্তী দূরত্ব তাকে বলা হয়, এই যে মুখ্য ফোকাস এই জায়গায় আর মেরু হচ্ছে এই জায়গায়, এদের মধ্যে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলা হয় ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্ব কি বুঝতে পেরেছো না পারোনি? তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে মেরু আর মুখ্য ফোকাস এদের মধ্যবর্তী যে দূরত্ব তাকে বলা হয় ফোকাস দূরত্ব। ক্লিয়ার হচ্ছে? পুরোপুরি খাতায় লিখে লিখে বুঝে বুঝে পড়বে, বুঝতে পারবে। চলো এবার গৌণ ফোকাস কাকে বলা হয়? গৌণ ফোকাস দেখো, আগেরটাই কি বলেছিলাম, রশ্মিগুলো যদি প্রধান অক্ষের সমান্তরাল আসে, মানে এটার ক্ষেত্রে কি হয়েছিল, রশ্মিটা কি হয়েছিল, প্রধান অক্ষের সমান্তরাল এসেছিল, কিন্তু রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরাল নাও আসতে পারে, এইরকম আসতে পারে, তা বলে কি তারা লেন্সের মধ্যে দিয়ে যাবে না? অবশ্যই যাবে। যখন প্রধান অক্ষের সমান্তরাল যদি না আসে, এইরকম যদি এরকম না আসে, এর সমান্তরাল যদি না আসে, তখন রশ্মিটা যদি প্রধান অক্ষের সমান্তরাল না আসে, তখন সেই রশ্মিটা যখন লেন্সের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পরে যে নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, সেইটাকে কিন্তু অবশ্যই সেটা কি কোন বিন্দুতে, প্রধান অক্ষের ওপরেও হতে পারে, প্রধান অক্ষের ওপরে সাধারণত হয় না, রশ্মিগুলো মিলিত হয় একটা নিচের দিকে, প্রধান অক্ষের নিচে একটা নির্দিষ্ট একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়, এই যে নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হলো এটাকে বলা হয় গৌণ ফোকাস। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো? আগেরটার ক্ষেত্রে রশ্মিটা কি হয়েছিল, রশ্মিটা একাধিক রশ্মিগুলো যখন এলো তখন এইগুলো হচ্ছে সমান্তরাল রশ্মি, তাই না? এইগুলো হচ্ছে সমান্তরাল রশ্মি গিয়েছিল, প্রবেশ করেছিল। এটার ক্ষেত্রে গৌণ ফোকাসের ক্ষেত্রে কিন্তু সমান্তরাল রশ্মি না, কার, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুলো নয়, তারা কি করছে, লেন্সের মধ্যে দিয়ে যখন প্রবেশ করার পরে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, তখন যে বিন্দুটা পাওয়া গেল তাকে বলা হয় গৌণ ফোকাস। ক্লিয়ার হলো দুটোর মধ্যে পার্থক্য? আর আগেরটা কি, প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হবে, এটা কি প্রধান অক্ষের ওপরে মিলিত হয়েছে গৌণ ফোকাসে? না, একদম না। তাহলে গৌণ ফোকাসের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হবে না। তাহলে গৌণ ফোকাসটা ক্লিয়ার হলো। তাহলে গৌণ ফোকাসের ক্ষেত্রে সংজ্ঞাটা একটু দেখে নাও। গৌণ ফোকাস হচ্ছে সমান্তরাল রশ্মিগুচ্ছ যেটা প্রধান অক্ষের সমান্তরাল নয়। প্রধান অক্ষের সমান্তরাল কি এগুলো? প্রধান অক্ষ কোনটা? এইটা হচ্ছে প্রধান অক্ষ, এই যে এটা, এই লাইনটা, এই মাঝের লাইনটা প্রধান অক্ষ, কিন্তু এখানে তো যাচ্ছে না। তাহলে কি বলতে পারি, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল নয় এই রকম রশ্মি যখন প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয় বা বিন্দু থেকে নির্গত হচ্ছে বলে মনে হয়, তাকে বলা হয় গৌণ ফোকাস। তাহলে গৌণ ফোকাসের ক্ষেত্রে রশ্মিগুলো কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল হয় না, আর মিলিতও হয় না প্রধান অক্ষের ওপরে, প্রধান অক্ষের ওপরেও মিলিত হয় না। আগেরটার ক্ষেত্রে প্রধান অক্ষর ওপরে গিয়ে মিলিত হয়েছিল, এটার ক্ষেত্রে কিন্তু প্রধান অক্ষের ওপরে গিয়ে মিলিত হচ্ছে না। আচ্ছা, আর ফোকাস তল কাকে বলা হয়? দেখো, এই যে গৌণ ফোকাসটা দেখলে, এই গৌণ ফোকাসটি যে হলুদ রঙের এই যে জিনিসটা, এবার এই ছবিটাতে লক্ষ্য করো, এই যে গোলাপি কালারের যে মার্কটা করছি এই জায়গাতে তুমি ভালো করে দেখো, এই জায়গাতে তুমি যদি ফোকাস করো কি দেখা যাবে, এখানে একটা হলুদ মতো শেপ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এই ছবিটাতে? এই যে হলুদ মতো শেপ দেওয়া রয়েছে, এটা গৌণ ফোকাসের ওপরে একটা লম্বা মতো একটা তল মতো সৃষ্টি করা হয়েছে, এইটাকে বলা হয় ফোকাস তল। এটা অবশ্যই কোন জায়গায়, মুখ্য ফোকাস
মুখ্য ফোকাস বিন্দুগামী যে, এবং এটা অবশ্যই গৌণ ফোকাসের উপরেই একটা লম্ব ভাবে থাকবে, অর্থাৎ মুখ্য ফোকাস বিন্দুগামী যে সমান্তরাল প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে থাকে, মানে শোয়ানো থাকলে হবে না, লম্বালম্বিভাবে যদি একটা কিছু ধরা হয় তাহলে সেই যে শেপটা থাকবে, ছবি থেকেই বুঝতে পারছো আশা করি, যে প্রধান এই যে তলটা সেটাকে কিন্তু, এই যে তলটা এটাকে কিন্তু বলা হবে ফোকাস তল। হলুদ মতো যেটা দেখতে পাচ্ছ এটা ফোকাস তল। অবশ্যই কি মুখ্য ফোকাসের ওপরে কিন্তু লম্বা মতো, মানে শোয়ানো নয়, লম্বা মতো একটা, যদি একটা কোনো চাটু বা কোনো একটা কাঠ ধরা হয়, কাঠের মতো একটা লম্বা মতো তলা ধরা হয়, সেটাকে বলা হবে ফোকাস তল। আশা করি ক্লিয়ার হলো। সামনের ভিডিওতে একটা ইম্পর্টেন্ট ভিডিও আমরা বোঝাবো। তোমরা যারা নতুন বা এই চ্যাপ্টারে খুব ভয় লাগছে, এই পরের ভিডিওটা দেখো, কারণ পরবর্তী যে ভিডিওতে আমরা দুটো মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা আলোচনা করব। আশা করি যেটুকু বুঝিয়েছি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, বাড়িতে একবার পড়বে পুরো ক্লিয়ার হয়ে যাবে, এবং এইগুলো নোটস করে নেবে অবশ্যই। কোনো রকম প্রবলেম হলে কমেন্টে জানাতে ভুলবে না। আজকে এই অবধি, নেক্সট ভিডিওতে পরের পোর্শনটুকু দেখাবো, খুব ইম্পর্টেন্ট দুটো ইকুয়েশন ফিল আপ করবো, অবশ্যই তোমরা দেখবে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না।